নমস্কার ছাত্র ভাইরা, তোমরা দেখতেই পাচ্ছ আজকে আমাদের আলোচনার বিষয় হলো মৃত্তিকা সৃষ্টির নিয়ন্ত্রক ও মাটি ক্ষয় সম্পর্কে। এর আগের ভিডিওতে আমরা মৃত্তিকা সৃষ্টির যে বিভিন্ন পর্যায়গুলো সেই পর্যায়গুলো সম্পর্কে আমরা আলোচনা করেছি। যদি তোমাদের আগের ভিডিওটা কারো দেখা না হয়ে থাকে তাহলে ডেসক্রিপশন বক্সে আমার লিংক দেওয়া আছে, সেখান থেকে দেখে নেবে। তাহলে আজকে আমাদের আলোচনার মূল বা প্রধান বিষয় যেটা সেটা হচ্ছে মৃত্তিকা সৃষ্টির নিয়ন্ত্রক। মৃত্তিকা সৃষ্টির নিয়ন্ত্রক বলতে আমরা কি বুঝি, যে কোন কোন জিনিসগুলো মাটির সৃষ্টিকে নিয়ন্ত্রণ করছে। অর্থাৎ সব জায়গাতে, পৃথিবীর সব জায়গায় তো মাটি একই রকম নয়, বিভিন্ন জায়গাতে আমরা বিভিন্ন রকম মাটি দেখতে পাই। এটা কেন দেখতে পাই, বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম মাটি দেখতে পাই কেন, তার নিশ্চয়ই কিছু কারণ আছে, কিছু কিছু নিয়ন্ত্রক আছে যেগুলো বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম মাটির সৃষ্টিকে নিয়ন্ত্রণ করছে। সেই নিয়ন্ত্রকগুলো সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। তো এখানে আমি মৃত্তিকা সৃষ্টির 5টা নিয়ন্ত্রক সম্পর্কে লিখেছি। এই 5টা নিয়ন্ত্রক সম্পর্কে যিনি বলেছিলেন বা ব্যাখ্যা দিয়েছিলেন তিনি হলেন বিখ্যাত মৃত্তিকা বিজ্ঞানী জেনি। কত সালে না 1958 বিজ্ঞানী জেনি 1958 সালে এই মৃত্তিকা সৃষ্টির নিয়ন্ত্রক সম্পর্কে একটা সমীকরণ দেন। এই সমীকরণটা কি না, তিনি বলেন S is equal to F। F এর মধ্যে কি কি থাকছে, Cl O R P and T, যেখানে S stands for soil, F for আমি এখানে লিখেছি নিয়ন্ত্রক বা ফ্যাক্টরস FAC, আর এখানে বাকি যেগুলো দেখতে পাচ্ছ CLORPT। CLORPT CL ফ্যাক্টরস এর মধ্যে যেগুলো থাকছে, CL ফর ক্লাইমেট, আমি লিখেছি ক্লাইমেট, এখানে জলবায়ু বা ক্লাইমেট। O ফর অর্গানিজমস বা জীবজগৎ, R ফর রিলিফ বা ভূপ্রকৃতি, আর P ফর প্যারেন্ট রক। P ফর প্যারেন্ট রক বা জনকশিলা, and T ফর টাইম। তাহলে এই এতগুলো ফ্যাক্টরের উপর নির্ভর করে কোনো একটা অঞ্চলে মৃত্তিকা সৃষ্টি হয়। এই মৃত্তিকা সৃষ্টির সমীকরণটা তোমরা যদি মনে রাখো তাহলে খুব সহজে মৃত্তিকা সৃষ্টির নিয়ন্ত্রকগুলো মনে থাকবে। বিজ্ঞানী জেনি 1958 সালে দেন S is equal to F CLORPT, F is equal to function, S is equal to soil। তাহলে এই 5টা নিয়ন্ত্রক আমি এখানে লিখে রেখেছি, এই 5টা নিয়ন্ত্রক সম্পর্কে আমরা আলোচনা করব। তাহলে প্রথমে যে নিয়ন্ত্রক আমি গুরুত্ব অনুযায়ী সাজিয়েছি, যে নিয়ন্ত্রকটার গুরুত্ব যত বেশি সেই নিয়ন্ত্রকটাকে আমি প্রথমে রেখেছি। তাহলে যে কোনো শিলার তৈরির ক্ষেত্রে, যে কোনো মৃত্তিকা সৃষ্টির ক্ষেত্রে প্রথম যেটা নিয়ন্ত্রক সেটা হচ্ছে জনক শিলা। ইংরেজিতে আমরা এটাকে বলে থাকি প্যারেন্ট রক। যে শিলা থেকে যে মৃত্তিকাটা সৃষ্টি হয়, আমরা এর আগের ভিডিওতে আলোচনা করেছি কোন শিলা থেকে কি ধরনের মৃত্তিকা সৃষ্টি হয়। তাহলে এখানেও আমরা ওই রকম তিনটে উদাহরণ দিয়েছি। যেমন কি কি না, গ্রানাইট বা নিস জাতীয় শিলা থেকে যদি মৃত্তিকা সৃষ্টি হয় সেই ধরনের মৃত্তিকাটা সাধারণত কাদামাটি জাতীয় মৃত্তিকা হয়। তার কারণ কি না, এতে কাদামাটি জাতীয় মৃত্তিকার পরিমাণ বেশি থাকে। ব্যাসাল্ট জাতীয় শিলা থেকে 3 ধরনের মৃত্তিকা সৃষ্টি হতে পারে, আইদার কৃষ্ণ মৃত্তিকা, ল্যাটেরাইট মৃত্তিকা বা রেড সয়েল বা লাল মৃত্তিকা। তাহলে বাকি একটাই শিলা কিন্তু 3 ধরনের মৃত্তিকা সৃষ্টি হচ্ছে কেন, তার কারণ এখানে একটা ফ্যাক্টর দায়ী নয়, এখানে এই ফ্যাক্টরের সাথে বাকি যে অন্যান্য ফ্যাক্টরগুলো আছে সেই ফ্যাক্টরগুলো চেঞ্জ হলে কিন্তু একই জনক শিলা থেকে বিভিন্ন রকমের মাটি তৈরি হতেই পারে। তার একটা উদাহরণ হলো ব্যাসাল্ট। আর চুনাপাথর বা মার্বেল থেকে সৃষ্টি হয় রেনজিনা। তাহলে এটা হলো জনক শিলা, অর্থাৎ যে জনক শিলা থাকবে সেখানে সেই ধরনেরই মাটি সৃষ্টি হবে। এখানে আমি দুটো টার্ম লিখেছি, এন্ডোডাইনামোমরফিক সয়েল আর একটোডাইনামোমরফিক সয়েল। প্রথমেরটা এন্ডোডাইনামোমরফিক সয়েল। এন্ডোডাইনামোমরফিক সয়েল কোনগুলো না, যে সমস্ত শিলা উৎপত্তির ক্ষেত্রে পিতৃশিলা
বা প্যারেন্ট রকের ভূমিকা অত্যন্ত বেশি, সেই শিলাগুলোকে আমরা বলবো এন্ডোডাইনামোমরফিক সয়েল। আর যে সমস্ত শিলার উৎপত্তির ক্ষেত্রে পিতৃশিলা বা জনক শিলা বা প্যারেন্ট রকের ভূমিকা এতটা নেই, অন্যান্য জিনিসের ভূমিকা অত্যন্ত বেশি রয়েছে, সেই সমস্ত শিলাগুলোকে আমরা বলবো এক্টোডাইনামোমরফিক সয়েল। তাহলে 1 নম্বর পয়েন্ট কমপ্লিট। 2 নম্বর পয়েন্টে আমি কি লিখেছি না ভূপ্রকৃতি, টপোগ্রাফি বা রিলিফ। তাহলে কোনো একটা অঞ্চলের ভূপ্রকৃতি কেমন তার উপর নির্ভর করবে সেই অঞ্চলে মৃত্তিকা কেমন সৃষ্টি হবে। যেমন আমি এখানে একটা উদাহরণ দুটো লিখেছি, পার্বত্য অঞ্চলে অপরিণত মৃত্তিকা, সমভূমি অঞ্চলে পরিণত মৃত্তিকা। অপরিণত মৃত্তিকা মানে যে মৃত্তিকাটা এখনো পরিণত লাভ করেনি, সঠিকভাবে মৃত্তিকাতে এখনো রূপান্তরিত হয়নি, অর্থাৎ সময়টা অনেক বেশি লাগছে। আর পরিণত মৃত্তিকা মানে সেটা পরিণত হয়ে গেছে। তাহলে পার্বত্য অঞ্চলে সাধারণত কি হয় না ঢালটা অনেক বেশি থাকে। তাহলে পার্বত্য অঞ্চলে ঢাল বেশি থাকার জন্য কি হয় না যখনই সেখানে আবহবিকার হয়, আবহবিকারজাত পদার্থগুলো পাহাড়ের ঢাল বেয়ে গড়িয়ে গড়িয়ে নিচের দিকে চলে আসতে থাকে, একটা জায়গাতে অনেকদিন থিতু হয় না, যার ফলে তার সাথে জৈব পদার্থ মিশ্রিত হতে পারে না, জলও মিশ্রিত হতে পারে না, জল পড়লেও সেটা চুঁইয়ে চুঁইয়ে নিচের দিকে চলে আসে। সেজন্য পার্বত্য অঞ্চলে মৃত্তিকা সৃষ্টি হতে সময়টা অনেক বেশি লাগে। সাধারণত পার্বত্য অঞ্চলের ঢালে আমরা অপরিণত মৃত্তিকায় দেখতে পাই। আবার যদি আমরা সমভূমি অঞ্চলে যাই তাহলে সেখানে বহু বছর ধরে নুড়ি, পলি, বালি সঞ্চিত হয়, একই জায়গাতে সঞ্চিত থাকে, সেখানে জৈব পদার্থ ভালোভাবে মিশতে পারে, জল ভালোভাবে মিশতে পারে বলে সেখানের মৃত্তিকাটা তুলনামূলকভাবে অল্প সময়ে পরিণত মৃত্তিকাতে পরিণত হয়। তাহলে সেই জন্য আমরা বলতে পারি যে ভূপ্রকৃতি মৃত্তিকা সৃষ্টির ক্ষেত্রে একটা ভালো রকম নিয়ন্ত্রক হিসাবে কাজ করে। নেক্সট পয়েন্টে চলে আসি। আমাদের তৃতীয় পয়েন্ট হচ্ছে সময় বা টাইম। তাহলে সময় বা টাইমকে আমরা কিরকম ভাবে বলতে পারি যে যে সমস্ত মৃত্তিকা বেশি সময় ধরে সৃষ্টি হয় সেগুলো বেশি পরিণত মৃত্তিকা হয়। এখানে আমি একটা লিখেছি কম সময়ে অপরিণত মৃত্তিকা, অধিক সময়ে পরিণত মৃত্তিকা। যে সমস্ত শিলা অনেকদিন সময় লাগে, যে সমস্ত রেগুলিতগুলো অনেকদিন ধরে থাকে সেগুলো ভালো মৃত্তিকাতে পরিণত হয়, অর্থাৎ সময় বেশি লাগলে সেই মৃত্তিকাটা হবে পরিণত, সময় কম লাগলে সেই মৃত্তিকাটা হবে অপরিণত। আমরা এরকম ভাবে লিখতে পারি, এটা যদি সময় আমরা ধরে নিই এদিকে প্লাস এদিক থেকে এদিকে বাড়ছে, তাহলে আমরা এদিকে লিখতে পারি অপরিণত, সময় কম, 1 2 করে যদি আমরা লিখি বছর হিসাবে, এখানে যদি 100 বছর হয় তাহলে এখানে হবে পরিণত মৃত্তিকা। তাহলে সময় যত বাড়বে মৃত্তিকা অপরিণত থেকে তত বেশি পরিণত হবে, অর্থাৎ সময়ের ভূমিকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা তোমরা দেখে নাও। তারপর নেক্সট পয়েন্টে জলবায়ু বা ক্লাইমেট। ক্লাইমেটের মধ্যে দুটো জিনিস সবচেয়ে গুরুত্বপূর্ণ, কি কি না একটা হচ্ছে বৃষ্টিপাত আর একটা হচ্ছে উষ্ণতা। ক্লাইমেটের মধ্যে অনেকগুলো জিনিস পড়লো, মৃত্তিকা সৃষ্টির নিয়ন্ত্রকের ক্ষেত্রে এই দুটো জিনিসেরই ভূমিকা গুরুত্বপূর্ণ রয়েছে। বৃষ্টিপাত, যেখানে বৃষ্টিপাত বেশি হবে, বৃষ্টিপাত বেশি হলে এক ধরনের মৃত্তিকা সৃষ্টি হবে, বৃষ্টিপাত কম হলে এক ধরনের মৃত্তিকা সৃষ্টি হবে। আমরা আগের ভিডিওতে ইলুভিয়েশন সম্পর্কে পড়েছি। তাহলে যদি বৃষ্টিপাত বেশি হয় তাহলে সেখানে ইলুভিয়েশনের পরিমাণও বেশি হবে, বৃষ্টিপাত কম হলে সেখানে ইলুভিয়েশনের পরিমাণ কম হবে। তাহলে তার উপর ভিত্তি করে মৃত্তিকার ধরনটাও পরিবর্তিত হবে। তাহলে এখানে আমি লিখেছি, তোমরা দেখতে পাবে যে মৃত্তিকা যদি বৃষ্টিপাত বেশি হয়, এখানে আমি গ্রেটার দেন সাইন দিয়েছি, বৃষ্টিপাত যদি বেশি হয় তাহলে তুন্দ্রা মৃত্তিকা, পর্জল মৃত্তিকা, ল্যাটেরাইট মৃত্তিকা, এই ধরনের মৃত্তিকা সৃষ্টি হবে। আর লেস দেন সাইন দিয়েছি, বৃষ্টিপাত যদি কম হয় তাহলে সেখানে চারনোজেম এবং চেস্টনাট জাতীয় মৃত্তিকা সৃষ্টি হবে। উষ্ণতাও একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। যত বেশি উষ্ণ হবে আবহবিকারের হার বা মিনারেলাইজেশন বা আমরা যে পড়েছিলাম হিউমিফিকেশনের হারটাও তত বেড়ে যাবে। আবার টেম্পারেচার যদি কম হয় তাহলে এই সমস্ত হারগুলো, অর্থাৎ বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার হারকে নিয়ন্ত্রণ করবে উষ্ণতা। তাহলে এই সমস্ত জিনিসের উপর ভিত্তি করে আমি নিচে একটা চার্ট করেছি, দেখো যে কোন অঞ্চলে, জলবায়ু অঞ্চলে কি ধরনের মৃত্তিকা সৃষ্টি হতে পারে। এখানে আমরা দেখতে পাচ্ছি, প্রথমে আমি লিখেছি শীতল নাতিশীতোষ্ণ জলবায়ু অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি কি ধরনের মৃত্তিকা সৃষ্টি হবে, পর্জল জাতীয় মৃত্তিকা।
উপক্রান্তীয় জলবায়ু অঞ্চলে হলুদ এবং লাল বর্ণের মৃত্তিকা, আর্দ্র ক্রান্তীয় জলবায়ু অঞ্চলে ল্যাটেরাইট মৃত্তিকা এবং শুষ্ক অঞ্চলে চারনোজেম ও চেস্টনাট জাতীয় মৃত্তিকা আমরা দেখতে পাবো। তাহলে জলবায়ুর ভিত্তিতেও আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জলবায়ু অঞ্চলে বিভিন্ন রকমের মৃত্তিকা সৃষ্টি হচ্ছে। লাস্ট পয়েন্টে আমরা আলোচনা করব জীবজগৎ বা অর্গানিজম নিয়ে। তাহলে জীবজগতের একটা ভূমিকা অবশ্যই রয়েছে, মানুষের তুলনাতেও উদ্ভিদ জগতের ভূমিকা কিন্তু মৃত্তিকা সৃষ্টিতে অনেক বেশি। তার কারণ কি না, বিভিন্ন রকম উদ্ভিদের পচা গলা দেহাবশেষ মাটির মধ্যে পড়ে, সেগুলো পরবর্তী ক্ষেত্রে হিউমাসে পরিণত হয় এবং যে সমস্ত জিনিসে অম্লতা বেশি থাকে সেখানে আম্লিক মৃত্তিকা, যাদের ক্ষারত্ব বেশি থাকে সেখানে ক্ষারকীয় মৃত্তিকার সৃষ্টি হয়। এবং বিভিন্ন রকমের যে সমস্ত প্রাণী রয়েছে যারা আবহবিকার ঘটায়, যেমন পিঁপড়ে, তারপর বিভিন্ন রকমের নিশাচর প্রাণী যারা গর্তে বাস করে, সেই সমস্ত প্রাণীরা মাটিকে খুঁড়ে মাটির মধ্যে মল ত্যাগ করে, মাটির মধ্যে বিভিন্ন রকম মলমূত্র ত্যাগ করার ফলে রাসায়নিক বিক্রিয়া ঘটে এবং সেই সমস্ত প্রাণীরা মারা গেলে তাদের দেহাবশেষও সেই মাটির সঙ্গে মিশে যায়। এইরকমভাবে উদ্ভিদ এবং প্রাণীরও একটা বিশেষ ভূমিকা রয়েছে। বর্তমানে মানুষের ভূমিকাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষ নিজের খুশি মতো বিভিন্ন অঞ্চলে মৃত্তিকাকে কিন্তু চেঞ্জ করে দিচ্ছে। কীরকমভাবে না, আমি এখানে কোনো কনস্ট্রাকশন করবো, তাহলে কনস্ট্রাকশন করবো মানে সেখানে মৃত্তিকা খুঁড়বো, মৃত্তিকা খোঁড়া হবে, সেখানে বিভিন্ন রকম আশেপাশ থেকে কাপড় বালি এনে তার সঙ্গে মেশানো হবে, মানে মৃত্তিকার ধরনটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তাহলে জীবজগতেরও একটা ভূমিকা রয়েছে। তাহলে মৃত্তিকা সৃষ্টির নিয়ন্ত্রক 5টা আমরা আলোচনা করলাম। এরপর আমাদের নেক্সট আলোচনার বিষয় যেটা, সেটা হচ্ছে মৃত্তিকা ক্ষয়। মৃত্তিকা ক্ষয় আমরা কাকে বলবো? যদি সংজ্ঞা হিসেবে বলি তাহলে আমরা বলতে পারি যে প্রক্রিয়ায় বিভিন্ন প্রাকৃতিক শক্তি ও মানবীয় কার্যাবলীর প্রভাবে মৃত্তিকার উপরের হালকা ও অসংবদ্ধ মাটি পৃথক হয়ে যায় এবং মৃত্তিকা আস্তে আস্তে অনুর্বর হয়ে যায়, উর্বরতা হ্রাস পায়, সেটাকে আমরা বলবো মৃত্তিকা ক্ষয়। তাহলে বর্তমান দিনে একটা সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মৃত্তিকা ক্ষয়। প্রচুর পরিমাণে মৃত্তিকা ক্ষয়ের হার কিন্তু বেড়ে গেছে। কেন? এই মৃত্তিকা ক্ষয়ের প্রকারভেদগুলো প্রথমে আমরা দেখে নেব যে কি কি ধরনের মৃত্তিকা ক্ষয় হয়ে থাকে। তাহলে প্রকারভেদ: জলপ্রবাহের দ্বারা মৃত্তিকা ক্ষয়, সমুদ্র তরঙ্গ, বায়ুপ্রবাহ এবং হিমবাহ ক্ষয়। প্রধান 4টে ভাগ, জলপ্রবাহের ভিতরে আবার 6টা আলাদা আলাদা ভাগ রয়েছে। তাহলে প্রথম ভাগটা কি? পাশে আমি ইংলিশ টার্মগুলো রেখেছি। অনেক সময় তো পরীক্ষাতে এই ইংলিশ টার্মগুলোও দিয়ে দেয়, ওই জন্য এই ইংলিশ টার্মগুলো আমাদেরকে বিশেষভাবে মনে রাখতে হবে। কি কি না, কর্দমাক্ত ক্ষয় বা স্প্ল্যাশ ইরোশন। কর্দমাক্ত ক্ষয় বা স্প্ল্যাশ ইরোশনটা কি? এই মৃত্তিকার মধ্যে যখন বড় বড় বৃষ্টির ফোঁটা এসে পড়ে তখন উপরে যে আলগা মৃত্তিকা থাকে সেই আলগা মৃত্তিকা সেই বৃষ্টিকণার আঘাতে ক্ষয়প্রাপ্ত হয়। এইটাকে আমরা বলছি কর্দমাক্ত ক্ষয় বা স্প্ল্যাশ ইরোশন। নেক্সট, পাত ক্ষয় বা চাদর ক্ষয়, যেটাকে আমরা বাংলাতে বলছি, ইংরেজিতে বলছি সিট ইরোশন। এটা তোমরা খেলার মাঠে ভালোভাবে লক্ষ্য করতে পারবে। বিশেষ করে আমাদের বিদ্যাপীঠের যারা স্টুডেন্ট আছো তারা লক্ষ্য করবে যে খেলার মাঠে যখন হঠাৎ করে জল নামে তখন বৃষ্টির জলটা কি হয় না, চাদরের মতো জমির ঢাল অনুযায়ী উঁচু থেকে নিচু জায়গার দিকে বয়ে চলে। তাহলে চাদরের মতো কেন আমরা বলছি, তার কারণ এটা পাত বা চাদরের মতো সমগ্র মাটির ওপরের স্তরের বিভিন্ন রকম কণা, খনিজ কণাকে ধুয়ে নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়। সেজন্য এটাকে বলা হচ্ছে পাত বা চাদর ক্ষয়। পাত বা চাদর ক্ষয়ের পর 3 নম্বরে আমরা যে পয়েন্টে আসছি সেটা হচ্ছে নালী ক্ষয়, বা এটাকে ইংরেজিতে বলা হচ্ছে রিল ইরোশন। তাহলে নালী ক্ষয় কি হয় না, ওই জলধারা যখন প্রবাহিত হয় তখন সরু সরু শিরার মতো আকারে বা ছোট ছোট নালীর আকারে প্রবাহিত হতে থাকে এবং এগুলো প্রবাহিত হতে হতে যখন পরস্পরের সঙ্গে মিলিত হয় তখন তুলনামূলকভাবে বড় নালীর সৃষ্টি করে। যখন বড় নালীর সৃষ্টি করছে তখন সেটাকে আমরা বলছি খোয়াই ক্ষয় বা গালি ইরোশন। গালি ইরোশনের একটা প্রকৃত উদাহরণ হচ্ছে, আমরা যদি শান্তিনিকেতনে যাই, শান্তিনিকেতনে খোয়াই বলে একটা খুব সুন্দর ঘোরার জায়গা রয়েছে খোয়াই, সেখানে আমরা দেখতে পাবো এই ধরনের ক্ষয়, যেখানে ব্যাডল্যান্ড বা বধভূমি হয়
এখানে অতিরিক্ত পরিমাণে মৃত্তিকা ক্ষয়ের ফলে চাষবাস সেরকমভাবে হয় না, শুধুমাত্র কিছু কিছু জঙ্গলি ঘাস জন্মায়, সেজন্য এগুলোকে ব্যাডল্যান্ড বা বধভূমি বলা হয়, যেখানে চাষবাস সেরকম হয় না। খোয়াই বা গালি ইরোশনের পরে আমরা নেক্সট আসছি র্যাভাইন ইরোশন। র্যাভাইন ইরোশনে কি, এরকম অনেকগুলো গালি যখন পরস্পরের সঙ্গে মিলিত হয় তখন খুব বৃহৎ আকারে খাত সৃষ্টি করে। এই বৃহৎ আকারে যে খাতগুলো সৃষ্টি করছে সেটাকে আমরা বলছি র্যাভাইন ইরোশন। একে বাংলাতেও র্যাভাইন ইরোশনই বলা হয়, সেজন্য বাংলা টার্মটা আমি লিখিনি। এই র্যাভাইন ইরোশনের প্রকৃত উদাহরণ আমরা যদি গড়বেতা বেড়াতে যাই, গড়বেতার যে গনগনি যে জায়গাটা রয়েছে সেই গনগনিতে আমরা এই র্যাভাইন ক্ষয়ের উদাহরণ দেখতে পাবো। তোমরা এখানে আমি গনগনির একটা ছবি দিয়েছি, এই ছবিটার মধ্যে তোমরা র্যাভাইন ক্ষয়ের দেখতে পাবে। তারপর হচ্ছে পতন ক্ষয় বা স্লিপ ইরোশন। পতন ক্ষয় বা স্লিপ ইরোশনটা আমরা কোথায় দেখতে পাই না, এটা আমরা দেখতে পাই পার্বত্য অঞ্চলে। পার্বত্য অঞ্চলে কি হয় না, বৃষ্টিপাত যখন হয় পার্বত্য অঞ্চলে এমনিতেই মাটি ঢালু হয়, তার ফলে কি হয়, ঢাল বেশি থাকার জন্য এই মাটির কণাগুলো অতটা বেশি দৃঢ় সংঘবদ্ধভাবে থাকে না। তার ফলে একটু বৃষ্টিপাত হলে বৃষ্টির জল যখন চুঁইয়ে চুঁইয়ে এই মাটির মধ্যে পড়ে তখন এই মাটিগুলো ধীরে ধীরে মাধ্যাকর্ষণ শক্তি টানে নিচের দিকে এগিয়ে আসে। তার ফলে যে মৃত্তিকা ক্ষয়টা হয় সেই মৃত্তিকা ক্ষয়টাকে আমরা বলছি পতন ক্ষয় বা স্লিপ ইরোশন। তাহলে এইগুলো গেল জলধারা বা জলপ্রবাহের দ্বারা ক্ষয়ের প্রকারভেদ। এরপর আমরা 2 নম্বরে আসছি সমুদ্র তরঙ্গের ক্ষয়। আমরা অনেকেই সমুদ্রে বেড়াতে গেছি, সমুদ্রে বেড়াতে গেলে আমরা কি দেখি না, সমুদ্র বড় বড় যে সমুদ্রের ঢেউ যখন আসে, এসে কি হয় সজোরে পাড়ে আছড়ে পড়ে। তাহলে পাড়ে যখন সজোরে আছড়ে পড়ছে তার আঘাতে পাড়ের বেশ কিছুটা ক্ষয় হয়ে থাকে, সেটাকে আমরা বলছি সমুদ্র তরঙ্গজনিত মৃত্তিকা ক্ষয়। বায়ু প্রবাহজনিত মৃত্তিকা ক্ষয় এটা আমরা দেখতে পাই মরু বা মরুপ্রায় অঞ্চলে। যে সমস্ত জায়গাতে মরুভূমি রয়েছে বা সেমি এরিড বা উপমরুভূমি রয়েছে, বৃষ্টিপাত কম হয়, গাছপালা এতটা নয়, সেখানে মাটি খুব লুজ হয় বা আলগা হয়, তখন কি হয় সেখানে যদি জোরে বায়ু প্রবাহিত হয়, জোরে বায়ু প্রবাহিত হলে সেই মৃত্তিকা কণা কিন্তু বায়ু প্রবাহের দ্বারা উড়ে এক স্থান থেকে আরেক স্থানে চলে যায়। এটা এইভাবে বায়ু প্রবাহের দ্বারা মৃত্তিকা ক্ষয় হয়ে থাকে। আর কি না, হিমবাহ ক্ষয়। হিমবাহ কাকে বলে তোমরা প্রত্যেকেই জানো। হিমবাহ হচ্ছে যে একটা বড় বরফের চাই বা স্তূপ, যেটা মাধ্যাকর্ষণ শক্তির টানে পাহাড়ের গা বেয়ে পাহাড়ের ওপর থেকে নিচের দিকে নেমে আসে। তাহলে এরকম ভাবে হিমবাহ পাহাড়ের গা বেয়ে ওপর দিক থেকে নিচ দিকে, আমি ধরলাম এটা হিমবাহ, তাহলে কি হবে, মাধ্যাকর্ষণ শক্তির টানে ওপর থেকে নিচের দিকে নেমে আসবে। বরফ একটা সলিড বস্তু, তাহলে এটা সামনে যা জিনিস পাবে প্রত্যেকটা জিনিসকে ক্ষয় করে করে নিয়ে চলে আসবে। তাহলে এই হিমবাহের দ্বারা যেভাবে ক্ষয় হচ্ছে সেটাকে আমরা বলছি হিমবাহের ক্ষয়। তাহলে এই 4টে প্রকারভেদ। প্রকারভেদের পর নেক্সট আমরা যেটা নিয়ে আলোচনা করব যে এই মৃত্তিকা ক্ষয় হচ্ছে কেন, মৃত্তিকা ক্ষয়ের কারণটা কি, কি কারণের জন্য মৃত্তিকা ক্ষয় হচ্ছে। কারণগুলোকে আমরা দুটো প্রধান ভাগে ভাগ করেছি। কি কি না, একটা হচ্ছে প্রাকৃতিক কারণ, একটা হচ্ছে মানবীয় কারণ। প্রাকৃতিক কারণ কোনগুলো, যেগুলো প্রাকৃতিক ভাবে হয়ে থাকছে। মানবীয় কারণ যেগুলো মানুষের দ্বারা হচ্ছে বা মানুষের জন্য হচ্ছে। তাহলে প্রাকৃতিক কারণে কি কি হচ্ছে, বৃষ্টিপাত ও জলপ্রবাহ আমরা দেখলাম, জলপ্রবাহের দ্বারা এতগুলো ভাবে মৃত্তিকা ক্ষয় হচ্ছে, এটা সম্পর্কে আর বলছি না। বায়ু প্রবাহ ক্ষয়ও বলা হয়েছে, সমুদ্র তরঙ্গ ক্ষয়ও বলেছি, এবং 4th পয়েন্টে যেটা আছে দেখো, ভূপ্রকৃতি ও ভূমির ঢাল। ভূপ্রকৃতি ও ভূমির ঢাল মাটি ক্ষয়ের জন্য কিভাবে দায়ী হচ্ছে, যে সমস্ত এলাকাতে ভূপ্রকৃতি ঢালু প্রকৃতির হবে, অর্থাৎ পার্বত্য এলাকা বা মালভূমি এলাকা যেখানে খাড়া ঢাল থাকবে, সেখানে কিন্তু খুব সহজেই মৃত্তিকা ক্ষয় হবে। কি হয়, বৃষ্টিপাতের ফলে এমনিতেই মাটির কণাগুলো ওখানে লুজ থাকে, দৃঢ় সংঘবদ্ধ থাকে না, তাহলে একটু বৃষ্টিপাত হলেই বৃষ্টির জল যখন সেই মাটির সঙ্গে মিশে যাবে তখন ওই মাটিটা আলগা হয়ে যাবে এবং মাধ্যাকর্ষণ শক্তির টানে এই পাহাড় বা পর্বত যেখানেই থাকুক না কেন নিচের দিকে নেমে আসবে। এটা হচ্ছে ভূপ্রকৃতি বা ভূমির ঢাল। 5th পয়েন্টে আমরা বলেছি দেখো, শিলা ও মাটির প্রকৃতি। শিলা ও মাটির প্রকৃতি, এটা আমরা বলতে পারি যে শিলা ও মাটির প্রকৃতি, শিলাটা যদি আগ্নেয় শিলা হয়, যদি আগ্নেয় বা রূপান্তরিত
শিলা হয় তাহলে এখানে মৃত্তিকা ক্ষয় কি হবে, বেশি না কম? মৃত্তিকা ক্ষয় এখানে হবে কম। তার কারণ আমরা জানি আগ্নেয় বা রূপান্তরিত শিলা হচ্ছে ক্ষয় প্রতিরোধী শিলা। এই আগ্নেয় বা রূপান্তরিতর বদলে এখানে যদি শিলাটা যদি পাললিক শিলা হয় তাহলে এখানে মৃত্তিকা ক্ষয়টা কি হবে, কমের পরিবর্তে বেশি হবে। তাহলে শিলা এবং মাটির প্রকৃতিও কিন্তু মৃত্তিকা ক্ষয় হতে পারে। তাহলে শিলা এবং মাটির প্রকৃতি যদি নরম শিলা হয় মৃত্তিকা ক্ষয় বেশি হবে, যদি কঠিন শিলা হয় মৃত্তিকা ক্ষয় কম হবে। এরপর আমরা চলে আসছি মানবীয় কারণে। কি কি মানবীয় কারণে হতে পারে? বৃক্ষচ্ছেদন। আমরা বর্তমানে পপুলেশন এক্সপ্লোশনের ফলে আমাদের বিভিন্ন জমি দরকার, ঘরবাড়ি করা, স্কুল কলেজ ইত্যাদি রাস্তাঘাট করার জন্য প্রচুর জমি দরকার। তাহলে আমরা কি করছি না, গাছ কেটে ফেলছি। গাছ কি করে? গাছের শিকড় মাটিকে শক্তভাবে ধরে রাখতে সাহায্য করে। মাটিকে শক্তভাবে ধরে রাখলে কি হয়, বৃষ্টিপাতের জল যখন মাটিতে পড়ে সেই জলের দ্বারা কিন্তু মৃত্তিকা ক্ষয় বেশি হয় না, কারণ গাছের শিকড় ধরে থাকে। আমরা অতিরিক্ত পরিমাণে গাছ কেটে ফেলা বা বৃক্ষচ্ছেদনের ফলে কি হচ্ছে, সেই শিকড়গুলো আর থাকছে না, আলগা হয়ে যাচ্ছে, তার ফলে প্রচুর পরিমাণে মৃত্তিকা ক্ষয় হচ্ছে। অবৈজ্ঞানিক প্রথায় পশু পালন। তাহলে আমরা যদি বৈজ্ঞানিকভাবে পশুপালন করি তাহলে একটা জায়গাতে অনেক পশু চড়াবো না। প্রত্যেকটা জমির একটা নির্দিষ্ট ক্যাপাসিটি থাকে। তাহলে যে জমিটা যত বেশি ক্যাপাসিটি থাকবে, পশুরা কি করে, পশুদের খুরের আঘাত 1 নাম্বার, 2 নাম্বার হচ্ছে পশুরা ঘাস খেয়ে ফেলে। তাহলে ঘাসের শেকড়ও মাটিকে ধরে রাখতে সাহায্য করে। আবার পশুদের খুরের আঘাতেও মাটি লুজ হয়ে যায়, তার ফলে খুব সহজেই ক্ষয়প্রাপ্ত হয়। তাহলে আমরা যদি বৈজ্ঞানিকভাবে যে জমির যতটা ক্যাপাসিটি সেই জমিতে যদি সেরকমভাবে পশুচারণ করি তাহলে কিন্তু মৃত্তিকা ক্ষয় বেশি হবে না। কিন্তু আমরা অবৈজ্ঞানিক প্রথাতে পশুচারণ করে থাকি বলে মৃত্তিকা ক্ষয় বেশি পরিমাণে হয়ে থাকে। 3 নম্বর পয়েন্ট, অবৈজ্ঞানিক প্রথায় কৃষিকাজ। অবৈজ্ঞানিক প্রথায় কৃষিকাজ বলতে বলা হয়েছে আমরা যদি বৈজ্ঞানিক প্রথা না মেনে কৃষিকাজ করি। যেমন আমাদের বর্ষাকাল আসার আগে, অনেক আগে থেকে যদি আমরা মাটি লাঙল দিয়ে রেখে দিই, তার ফলে কি হয়, বর্ষার জল এসে যখন পড়ে তখন কি হয়, এমনিতেই মাটি কি হয়ে থাকে, শুষ্ক হয়ে থাকে, লুজ হয়ে থাকে। তাহলে বর্ষার জলে মাটি ধুয়ে চলে যায়। আবার মাটিতে যদি অতিরিক্ত পরিমাণে সার প্রয়োগ করে থাকি তাহলে কি হবে না, সেই মাটি খুব তাড়াতাড়ি অনুর্বর হয়ে যাবে, মাটি লুজ হয়ে যাবে এবং খুব সহজেই ক্ষয়প্রাপ্ত হবে। তাহলে আমাদেরকে বৈজ্ঞানিক প্রথা মেনে চাষবাস করতে হবে, অর্থাৎ আমাদের যে চাষি ভাইয়েরা রয়েছে তাদেরকে এই সমস্ত বিষয়ে আমাদেরকে বিভিন্ন পরামর্শ দিতে হবে। চতুর্থ পয়েন্ট আমরা বলছি নির্মাণ কাজ। বিভিন্ন জায়গাতে যে আমরা বিভিন্ন কনস্ট্রাকশন করছি, বড় বড় ফ্ল্যাট, বিল্ডিং, বাড়ি, ব্রিজ, স্কুল কলেজ ইত্যাদি, এক্ষেত্রে কি হচ্ছে, এই বড় বড় কনস্ট্রাকশন করার ফলে আশেপাশের অঞ্চলে আমরা সেই জায়গাতে মাটি খুঁড়ছি, বিভিন্ন জায়গা থেকে বড় বড় পাথর নিয়ে আসছি ঢালাই করার জন্য। তাহলে সেই জায়গাতেও মাটি লুজ হচ্ছে, তাহলে তার ফলে মৃত্তিকার ক্ষয় হচ্ছে। খনিজ উত্তোলন। তাহলে আমরা যে সমস্ত জায়গাতে খনিজ পেয়ে থাকছি, কয়লা, আকরিক, লোহা বা এই ধরনের যে সমস্ত খনিজ মাটির তলা থেকে যখন খুঁড়ে নিয়ে আসছি তখনও সেই জায়গার মাটি লুজ হয়ে যাচ্ছে এবং খুব সহজেই মাটি ধসে পড়ে যাচ্ছে বা ক্ষয়প্রাপ্ত হচ্ছে। আর 6 পয়েন্ট হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট, যেটাকে আমি বলেছি জনবিস্ফোরণ। তাহলে বর্তমান দিনে প্রচুর পরিমাণে জনসংখ্যা বেড়ে যাচ্ছে, যেটাকে আমরা বলছি পপুলেশন এক্সপ্লোশন বা জনবিস্ফোরণ। তার জন্য মানুষের খাদ্য বস্ত্র বাসস্থানের প্রয়োজন হচ্ছে। এই খাদ্য বস্ত্র বাসস্থানের জন্য মানুষ কি করছে না, এই ওপরে যে পয়েন্টগুলো বললাম, বৃক্ষচ্ছেদন করছে, অবৈজ্ঞানিকভাবে পশু পালন করছে, অবৈজ্ঞানিকভাবে কৃষিকাজ করছে, তারপর প্রচুর খাদ্যের প্রয়োজন, নির্মাণ কাজ করছে, খনিজ উত্তোলন করছে। তাহলে এই সবগুলোর পেছনেই কিন্তু জনবিস্ফোরণই দায়ী। তাহলে এটা গেল মৃত্তিকা ক্ষয়ের কারণ। তাহলে আমাদের শুধু সিলেবাসের মধ্যে একটা জিনিস বাকি রইল, সেটা হচ্ছে মৃত্তিকা সংরক্ষণ, যেটা আমি নেক্সট ভিডিওতে আলোচনা করব। এই ভিডিও থেকে যদি তোমাদের মনে কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও, আমি তোমাদের যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার ও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ, থ্যাংক ইউ।